বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। প্রচারে ঝড় তুলছেন দিন রাত এক করে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। দীর্ঘ 25 বছর পর রায়গঞ্জ কেন্দ্রে নিজেদের প্রতীকে প্রার্থী দিয়েছে সিপিআইএম। দলীয় কর্মী সমর্থকদের আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই বাম সমর্থিত দলীয় কর্মী সমর্থকেরা প্রচারে দেওয়াল লিখনে এগিয়েছিলেন। সাধারণ মানুষের কাছে গিয়ে ঠিক কি রকম সাড়া পাচ্ছেন বাম প্রার্থী, সরাসরি শুনে নেব রায়গঞ্জ বিধানসভার সিপিআইএম মনোনীত প্রার্থী জীবানন্দ সিংহের কাছ থেকে। জীবানন্দ বাবু, নিউজ বৃত্তান্তে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই বলবো, এই যে দীর্ঘ 25 বছর পর সিপিআইএম নিজের প্রতীকে এককভাবে লড়াই করছে, আপনি তো বাম সিপিআইএম এর দীর্ঘদিনের কর্মী, তো এই যে ভোট দেওয়ার সময় নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে না পারা দীর্ঘদিনের এই আক্ষেপ কিরকম ছিল, আর এবার ফিরে আসার সেই আবেগ কতটা? দেখুন, সেই অর্থে বলতে গেলে আমরা 2001 সালে লাস্ট আমাদের প্রতীকে লড়েছি। তারপর চয়েস ঘড়ি, 11তে সাইকেল, তারপর হাত, 16, 21 বা 24 বাই ইলেকশনে হাত, 24 লোকসভা ইলেকশনে হাত। স্বাভাবিকভাবে আমাদের যারা বামপন্থী কর্মী তারা নিজের প্রতীকে লড়ার জন্য একটা আক্ষেপ আমাদের ছিলই। বহু কর্মী জানেন, রায়গঞ্জের মাটি কংগ্রেসের মাটি, চিরদিন যারা কংগ্রেসের সঙ্গে লড়াই করেছি, আমরা মার খেয়েছি রায়গঞ্জ কলেজে, পঞ্চায়েতে, আমাদের মিউনিসিপ্যালিটিতে। সেক্ষেত্রে গিয়ে আমাদের বহু কর্মী আছে যে এই কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য তারা কিন্তু একটু বসে গেছিল, তাদের বিরূপ প্রতিক্রিয়া ছিল বা অন্য দলের কাছে চলে যাচ্ছিল। এবার দীর্ঘদিন পরে বামপন্থী প্রতীক পাওয়াতে, সিপিএম এর প্রতীক পাওয়াতে আমাদের পুরনো কর্মী, পুরনো সমর্থক, পুরনো পার্টি মেম্বার, পুরনো গ্রাম পঞ্চায়েত সদস্য, এরা কিন্তু ভীষণভাবে আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন আমাদের প্রতীকে লড়ার জন্য। বিভিন্ন দিকে আমাদের কর্মীরা ফিরে আসছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। বিগত দিনে মূলত কংগ্রেসের সঙ্গে জোট ছিল, তো এবার কংগ্রেসের সঙ্গে জোট না হওয়া, সমঝোতা না হওয়া চ্যালেঞ্জ নাকি বাড়তি সুবিধা? আমি ব্যক্তিগত, যেহেতু আমি পার্টির কর্মী দীর্ঘদিনের জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়াটাই আমাদের ভয়ানক ভুল ছিল। কংগ্রেস সঙ্গে জোটে গিয়েই আমাদের বহু সদস্য, বহু সমর্থককে আমরা হারিয়েছি। কংগ্রেস ছেড়ে দিয়ে আমরা একা লড়াতে সেই সমর্থন আমরা ফিরে পাবো বলে আমরা আশা করি। মানুষের কাছে প্রচারে তো আপনি যাচ্ছেন, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, তো সেখানে সাধারণ মানুষের মধ্যে কি অভাব অভিযোগ তারা জানাচ্ছেন? দেখুন, রায়গঞ্জ বিধানসভা তথা গোটা পশ্চিম বাংলায় অভাব অভিযোগের কথা বলতে গেলে সবার আগে তো ধরুন আমাদের এই লাস্ট 15 বছরে শিক্ষিত বেকারদের চাকরি নেই। লাস্ট 15 বছরের মধ্যে আমাদের যে স্কুলগুলো ছিল গ্রামে গঞ্জে, সেই স্কুলগুলোতে শিক্ষক নেই, স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এমনকি রায়গঞ্জের নামি দামি যেগুলো স্কুল, যেগুলো ভর্তি হওয়ার জন্য মানুষ খুব আগ্রহ নিয়ে থাকতো, কর্নিশন, বিদ্যাসাগর, এই ধরনের স্কুলও কিন্তু ছাত্র পাচ্ছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিবেশ ফেরানোর কথা মানুষকে বলা হচ্ছে। আপনারা জানেন যে একটা 10তলা হাসপাতাল বিল্ডিং হয়েছে, কিন্তু সেখানে কোনো চিকিৎসা হচ্ছে না। সেখানে মানুষ গেলে ছোটতে ছোট রোগ নিয়ে গেলে পরও রেফার করে দেওয়া হচ্ছে। সেখানে সবগুলো ডিপার্টমেন্ট নেই, নিউরোলজি নেই, কার্ডিওলজি, কোনো ভালো ডিপার্টমেন্ট এখানে নেই। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। আপনারা আরো জানেন যে এই সময়কালের মধ্যে যে এরা উন্নয়ন বলছে, উন্নয়ন বলতে আমরা যেটা মনে করি, উন্নয়ন তো হলো সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের জীবনযাত্রা মানে উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন। সেই উন্নয়ন না করে কতগুলো বিল্ডিং করে ঠিকাদারকে পয়সা পাইয়ে দেওয়া ছাড়া সাধারণ মানুষের মান উন্নয়ন কিন্তু ঘটেনি। এই জায়গাগুলো আমরা উল্লেখ করছি বিশেষ করে। আপনি কর্মসংস্থানের কথা বলছেন। উত্তর দিনাজপুরের এই এলাকায় কৃষিভিত্তিক শিল্পের প্রসার আর যুব সমাজের কর্মসংস্থানের অভাব, এই এলাকাবাসীর এই নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তো আপনি বিধায়ক হলে আপনার অগ্রাধিকার কি হবে? দেখুন, আমার একটা কর্মসংস্থানের জায়গায় বলতে গেলে পরে আমাদের জেলায় যেগুলো শিল্প, ছোট শিল্প, মাঝারি শিল্প হওয়া স্বাভাবিক, একটা অস্বাভাবিক কথা বলে একটা ভেবে তো লাভ নেই। এইখানে যেমন বহুমুখী হিমঘর, এখন অনেক সবজি চাষ হচ্ছে, বহুমুখী হিমঘর হওয়া ভীষণ প্রয়োজন।
আপনারা জানেন যে এখানে একটা হিমঘর ছিল বেসরকারি, সেটা সরকার কেনে বা তারপরে একটা সরকারি পয়সা দিয়ে হিমঘর নির্মাণ হয়, সেটা ব্যবহার হচ্ছে না। তাহলে যারা সবজি চাষ করছে তাদের জন্য বহুমুখী হিমঘর হলে সেই কৃষকরা উপকারী হবেন, তারা সঠিক দাম পাবেন। আবার ধরুন আমাদের ভীষণ ভাবে ভুট্টার চাষ হচ্ছে, আমরা ভুট্টা 20 টাকা কেজি 18 টাকা কেজি বিক্রি করছি, সেই ভুট্টা প্রসেসিং করে বিভিন্ন নামি দামি খাবার, নেস্টলে, সেরেলাক, এই ধরনের খাবার তৈরি হচ্ছে, যেগুলো আমরা 500 টাকা কেজি কিনছি। এই ধরনের ফুড প্রসেসিং ফ্যাক্টরি আমাদের এখানে গড়ে উঠতে পারে। তাছাড়াও শুধুমাত্র বড় শিল্পই না, আপনি উন্নত দেশে গিয়ে দেখবেন, চীনে গিয়ে দেখবেন, জাপানে গিয়ে দেখবেন, গ্রামের মানুষকে আধুনিক প্রযুক্তিতে শিক্ষিত করে নিয়ে গ্রাম থেকে গ্রামেও কিন্তু ঘরে বসে গ্রামের মেয়েরা, গ্রামের শিশুরা, গ্রামের পড়াশোনা করতে করতে বহু রকম কাজের সঙ্গে তাদের যুক্ত করা সম্ভব। আমরা এই দিকটা লক্ষ্য করার চেষ্টা করব আগামী দিনে, যদি আমরা ফিরে আসি। রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিকাঠামোর উন্নয়ন এবং উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আপনার নতুন কোনো প্রতিশ্রুতি রয়েছে? দেখুন, মেডিকেল কলেজ যখন হয়েছে, স্বাভাবিকভাবেই আপনারা গিয়ে দেখবেন যে মেডিকেল কলেজে ডাক্তার নেই। মেডিকেল কলেজে এখানে গিয়েও যেমন সিভিক পুলিশ দিয়ে পুলিশ থানা চলছে, ওরকম সিভিক ডাক্তার দিয়ে চলছে। ডাক্তারদের 30,000 40,000 দিয়ে ডাক্তার রাখতে চাইছে, একদম বাচ্চাদের তারাও থাকতে চাইছে না। তো শুধুমাত্র যারা ট্রেনি, যারা পড়াশোনা করছে, সেই ডাক্তারগুলো না থাকলে বিল্ডিংটা কোনো কাজই হতো না। তাহলে সমস্ত ডিপার্টমেন্ট গুলো চালু করা, এখানে ভালো ডাক্তার নিয়ে আসা, এইগুলো আর কিছু মানে আমাদের ধরুন সিটি স্ক্যান আছে, খুব একটা ভালো না তার গুণগত মান। অন্য অন্য যেগুলো যন্ত্র লাগে, চিকিৎসা বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিগত ব্যবহার, সেগুলো রায়গঞ্জ হাসপাতালে নেই। এগুলো কিন্তু আনাটা, এগুলোর জন্য চেষ্টা করাটা বিরাট পয়সা লাগবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই। এগুলো একটু তদারকি সরকারের সঙ্গে মধ্যস্থতা করে এটা করা সম্ভব আমরা বলি। এবং স্থানীয়দের উচ্চ শিক্ষা নিয়ে একটা অভিযোগ থাকে যে তাদের বাইরে যেতে হয়, যাদের সেই ক্ষমতাটা নেই। তো রায়গঞ্জের উচ্চ শিক্ষার জন্য আর কি কি করা প্রয়োজন? দেখুন, এখন আপনি গেলে দেখতে পাবেন রায়গঞ্জে 1986 সালে একটা পলিটেকনিক কলেজ হয়েছে, সেখানে এখনো মাত্র 3টা স্ট্রিমে পড়ানো হচ্ছে। ওইখানে আজকের দিনে পলিটেকনিক 500-র উপরে ট্রেড আছে। অনেক আধুনিক জায়গাগুলো পলিটেকনিকে এসছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক অ্যান্ড টেকনোলজি, এআই, এগুলো পলিটেকনিকের মাধ্যমে পড়ানো যেত, যার মাধ্যমে অনেক কর্মসংস্থান সম্ভব। তাছাড়াও যতখানি এরিয়া পরিকাঠামো আছে, ওখানে একটা ইঞ্জিনিয়ারিং করা, কলেজ করা একদম সম্ভব, বাড়তি পয়সা লাগবে না। এটা সরকারের চিন্তা ভাবনা, সরকারের উদ্যোগের অভাব। আমরা ক্ষমতা এলে কিন্তু এগুলোর দিকে লক্ষ্য রাখবো। এবার একটু বিরোধীদের প্রসঙ্গে আসি। বিরোধীরা, বিশেষত প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি, বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে বলছেন যে বাম প্রার্থী ভোট কাটার জন্য দাঁড়িয়েছেন। তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? দেখুন, আমরা যখন তৃণমূল সমর্থকদের এলাকা বা কথায় মাইনরিটি এলাকায় যাচ্ছি, সেখানে একটা হাওয়া তোলা হচ্ছে যে আমরা তাদের ভোট কেটে নাকি বিজেপিকে সুবিধে পাই দেব। আবার আমি যখন রাজবংশী পাড়া, এদেশীয় লোকের গ্রামে যাচ্ছি, হিন্দু পাড়ে, তাদের কাছে একটা প্রচার করে দেওয়া হচ্ছে যে তাদের ভোট কেটে আমরা তৃণমূলকে সুবিধা পাই দেবো। এটা বিষয় না, এটা হলো ওরা ভয় পাচ্ছে বামপন্থীদের চরম শত্রু মনে করে বিজেপি। সবচেয়ে বড় কথা, আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাইবো যে যারা গিয়ে নির্বাচনে কোটি কোটি টাকা খরচা করছে, তারা জনগণের সেবার জন্য আসছে না। কোটি কোটি টাকা খরচা হচ্ছে, বড় একটা ফ্ল্যাগ ধরুন তার 100 টাকা, আবার হাজারে হাজারে ফ্ল্যাগ লাগাচ্ছে, হাজারে হাজারে মোটরসাইকেল চলছে, হাজারে হাজারে টাকা খরচা হচ্ছে। এই যে টাকা এরা এখানে লাগাচ্ছে, এরা একদম রাজনীতিটাকে ব্যবসার পর্যায়ে নিয়ে চলে গেছে। আমাদের আপনারা দেখবেন একটা টোটো আর আমার একটা ছোট ন্যানো গাড়ি নিয়ে সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমরা লড়াই করছি। আমাদের সঙ্গে মানুষ এটা বুঝে গেছে যে যারা অত কোটি কোটি টাকা খরচা করছে, তারা নিজেদের স্বার্থে, নিজেদের ব্যবসার উন্নতির জন্য করতে আসছে। আচ্ছা, এই ব্যাপারে বলি, বাম প্রার্থী ন্যানো গাড়ি করে প্রচারে বেরিয়েছেন, এটা কি প্রতীকী? প্রতীকী না। আপনারা জানবেন যে আমাদের শ্রদ্ধেয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন ছিল যে এখানে ন্যানো গাড়ি কারখানা হবে, এখানে একটা বড় স্টিল কারখানা হওয়ার কথা ছিল, এশিয়ার সবচেয়ে বৃহত্তম এখানে কেমিক্যাল হাব হওয়ার কথা ছিল। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে যে শুধুমাত্র ক্ষমতা দখলের লক্ষ্যে মমতা ব্যানার্জি এবং তাকে সহায়তা করেছে কেন্দ্রের বিজেপি, তখন যে সর্বভারতীয় সভা, তিনি এসে পর্যন্ত বলেছে তারা ওই কারখানাগুলো
উঠিয়ে দিল শুধুমাত্র রাজ্য সরকারের গদিটা বসার জন্য। আমি 2011 সরকার চলে যাওয়ার পরই ন্যানো গাড়িটা কিনি। আমার এখনো বিশ্বাস আবার বামপন্থীরা আসবে, আবার এই গাড়ি কারখানা হবে, আবার অনেক লোক কাজ পাবে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আমি ন্যানো গাড়িতে চাই। আচ্ছা, জনপ্রতিনিধি হিসেবে আপনি বিধায়ক হলে প্রথম 100 দিনের কাজ আপনার কি হবে এই বিধানসভা কেন্দ্রে? দেখুন, আমরা যেটা উল্লেখ করছি যে প্রথমত আমাদের এমএলএদের যে ফান্ড দেওয়া হয়, সেই ফান্ড দিয়ে দেখবেন ঘটা করে একটু লাইট জ্বালানো হয় বা অন্যান্য কাজ করা, যেগুলো করবার জন্য পিডব্লিউডি আছে, পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে। আমরা এই বিধানসভায় এমএলএ ফান্ডের টাকায় নারীর উন্নয়নের জন্য ব্যবহার করব। সেটা প্রথম থেকেই শুরু করবো। আমার বেশিরভাগ টাকাটা নারীরা যেন বিভিন্ন এই আধুনিক প্রযুক্তিগত অন্যান্য সেলাই শিক্ষা, কম্পিউটার শিক্ষা, এই সব ব্যাপারে তারা শিখে নিয়ে তারা নিজে রোজগার নিজে করতে পারে, এটা আমার প্রথম দিকের লক্ষ্য থাকবে। এবার একটু এসআইআর প্রসঙ্গ নিয়ে বলি। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মনে একটা বেশ আতঙ্ক রয়েছে। অনেকেরই নাম এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে আছে, অনেকের নাম ডিলিট হয়ে গেছে। তো অনেকে আবার এরকমও মনে করছে এই এসআইআর মূলত এনআরসি বা সিএ এর প্রথম ধাপ। আপনার এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা কি? দেখুন, এসআইআর নিয়ে বলতে গেলে এসআইআরটা এখন সবাই বলছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, কিন্তু বাস্তবটা কি হলো? বাস্তব এসআইআর হওয়ার কথা ওঠার দিন থেকে আমরা বলছিলাম যে একজনও বৈধ ভোটারের নাম যেন না কাটা যায়, কিন্তু বাস্তবে রাজ্য সরকার তার সরকারি অফিসারদের দিলেন না। যাদের হেয়ারিং এ ডাক পড়লো, সেই হেয়ারিং এর কাগজগুলো ওখানেই পড়ে থাকলো। পড়ে থাকার ফলে পরবর্তী বিচারপতিরাও সেই কাগজ পেল না। বহু ভোটার, বৈধ নাগরিক আছে যাদের নাম এই এসআইআর এর পরেও তাদের নাম আসেনি। তাদের বাপ দাদা সমস্ত তাদের জন্ম এখানে, তাদের পাসপোর্ট আছে, তাদের অনেকে ট্রেড লাইসেন্স আছে, অনেকে ইনকাম ট্যাক্স দেন, অনেকে জন্মের সার্টিফিকেট আছে, তাদের নাম নেই। বা দু ছেলের মধ্যে এক ছেলের আছে, এক ছেলের নেই, ছেলের আছে বাবার নেই। এই যে অবস্থাটা, এই এসআইআরটা করে মানুষকে একটা হয়রানি করা হচ্ছে, এটা একটা চক্রান্ত করা হচ্ছে, এটা বলে আমি মনে করি। এর প্রভাব ভোট বাক্সে কিরকম পড়বে? দেখুন, অবশ্যই ভোট বাক্সে পড়বে। তবে আমি বিভিন্ন গ্রামে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, রায়গঞ্জ বিধানসভার মধ্যে মাইনরিটি মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি বাদ গেছে। সেখানে গিয়ে আমার যে রিয়াকশন, আমি যেখানে গেছি, সেই সব ঘরে বউয়েরা পর্যন্ত আমাদের লাল ঝান্ডা দেখে আগিয়ে আসছে। তারা মনে করছে যে এসআইআর এর নাম বাদ দেয়া যাবার জন্য রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকার দুজনই দায়ী। তারা কিন্তু ভরসা করছে যে আমাদের কাছে এলে পরে আমরা সঠিকভাবে তাদের নাম ওঠানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো। আচ্ছা, রায়গঞ্জ পুরসভা প্রসঙ্গে আসি। রায়গঞ্জ পৌরসভার প্রধান সমস্যা এই মুহূর্তে যানজট এবং বর্ষার জলে জলমগ্ন হওয়া। তো রায়গঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? পুরসভার উন্নয়ন করতে হলে সবার আগে যে কাজ করা দরকার, রায়গঞ্জ পুরসভা নির্বাচন। আপনারা জানেন যে রায়গঞ্জ পুরসভা নির্বাচন হচ্ছে না বলে বহু সরকারি ফান্ড আছে, যে ফান্ডগুলো আমরা পাচ্ছি না। সেই ফান্ডগুলো যোগ করে প্রায় 100 কোটি টাকার মতন আমরা রায়গঞ্জবাসী বঞ্চিত হয়েছি। রায়গঞ্জ পুরসভার জঞ্জাল মুক্ত পুরসভা করতে হবে। রায়গঞ্জ পুরসভার যে ড্রেনগুলো হচ্ছে, এত অপরিকল্পিত ভাবে হচ্ছে যে দেখবে মাঝখানে একটা ড্রেন, নিচু জায়গায় ড্রেনের জল রাস্তায় এসে পড়ছে। যে একটা লেবেল করে সঠিকভাবে সেটাকে কোনো নিচু জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা হচ্ছে না। নিকাশি ব্যবস্থা নেই, সঠিকভাবে পানীয় জলের ব্যবস্থা নেই। যানজট নিয়েও ধরুন, আমরা এর আগেও প্রশাসনের সঙ্গে, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে বারবার বসা হয়েছে যে রায়গঞ্জকে যানজট মুক্ত করার জন্য আমরা অনেকগুলো পরিকল্পনা তাদের হাতে তুলে দিয়েছিলাম। যে টোটোগুলো ভিড় করছে, টোটোগুলোকে কোনো রুট করে দেয়া, টোটো স্ট্যান্ড করে দেয়া, টোটো নির্দিষ্ট টোটো কতগুলো জোন করে দেয়া, সেখানে টোটো যাবে না। রায়গঞ্জের ফুটপাতের উপরে যে দোকানপাটগুলো চলে আসছে, তাদের ফুটপাত মুক্ত করা, কিন্তু কোন রকম পরিকল্পনা নেই। শিলিগুড়িতে গিয়ে দেখবেন যে একটা লাইন করা আছে, সেই লাইনের বাইরে টোটোরা আসে না, ওই লাইন দিয়ে তারা ওভারটেক করে না। রায়গঞ্জে গিয়ে দেখবেন যে 4টে টোটো একসঙ্গে যায়। তাহলে পরিকল্পনা হবে যানজট। আর রায়গঞ্জের যে বাস স্ট্যান্ড, এই বাইরে আসার ব্যাপারে অনেক তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া দরকার।
রায়গঞ্জে ফ্লাইওভার হওয়ার ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলছে, একজন একরকম বলছে। আর উন্নয়নের ক্ষেত্রে সকলকে দলমত নির্বিশেষে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জের ক্ষেত্রে এই জায়গাটা দিকে, অন্য অন্য বহু জায়গা আছে, বালুঘাটকে দিয়ে সব দল উন্নয়নের ক্ষেত্রে এক জায়গায় হয়ে যায়। রায়গঞ্জে কিন্তু শুনলাম আমাদের এমপি সাহেব বাস স্ট্যান্ড উন্নয়নের টাকা দেবে, রায়গঞ্জ সেটা নেবে না বলছি। রায়গঞ্জের ক্ষেত্রে এইটা উন্নয়নের জায়গাও রাজনীতির কোনো অবকাশ থাকে না। রায়গঞ্জের উন্নয়ন সব দলের একসঙ্গে হাতে হাত মিলিয়ে করা উচিত। বিজেপি ও তৃণমূলের হয়ে প্রচারে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য তারকারা আসছে। রায়গঞ্জে সিপিএম এর কোনো বড় মুখ প্রচারে আসবেন কি? না না, রায়গঞ্জের এবার, রায়গঞ্জ কেন, আমরা পশ্চিমবাংলা জুড়েই প্রচার একেবারে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের উপরে জোর দিচ্ছি। আমাদের অনেক স্টার যারা দাঁড়িয়েছে, যারা বাংলার মুখ, আমাদের যুবদের মুখ, তাদেরও দেখবেন যে তারাও কিন্তু একেবারে নিবিড় জনসংযোগ, ওই পায়ে হেঁটে বা একটা মোটরসাইকেলে বা একটা টোটোতে করে চেপে একদম মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের ঘরে বসে কথা বলারটাই আমরা মূল লক্ষ্য মনে করছি। বিরাট বড় জনসভার দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রচারের শুরুতে বলেছিলেন যে ওনার প্রধান প্রতিপক্ষ সিপিএম, বিজেপি নয়। আপনি প্রতিপক্ষ হিসেবে কাকে এক নম্বরে রাখছেন, বিজেপি না তৃণমূল? না, আমি প্রধান প্রতিপক্ষ রায়গঞ্জে বিজেপিকেই মনে করছি। রায়গঞ্জে আমি তৃণমূলকে অতখানি, তৃণমূল এবার পাচ্ছে না, তৃণমূলকে মানুষ একদম নিতে পারছে না, আমি বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মনে করছি। তৃণমূল সরকারের এই যে লক্ষ্মীর ভান্ডার, তারপরে কন্যাশ্রী এবং সাম্প্রতিক যুব সাথী, এই প্রকল্পগুলো কি আপনাদের পথে, এগুলোর জনপ্রিয়তা কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, এগুলো এক ধরনের চমক। আমরা মানুষকে অন্য কথা বলতে চাচ্ছি, এরা ভাতার রাজনীতি করছে। আমাদের লক্ষ্য প্রতিটা পরিবারে একটা করে স্থায়ী কর্মসংস্থানের ব্যাপার করা। আমরা কাজ দিতে চাইছি, ভাতা যেই বাড়িতে কাজ দিতে পারবো না সেই বাড়িতে একেবারে 7,500 টাকা ভাতার ব্যবস্থা করার কথা বলছি। কিন্তু আমাদের লক্ষ্য যে প্রতিটা বাড়িতে মানুষের রোজগার হোক, কাজ পাক, শ্রম দিয়ে সে রোজগার করুক, এটা মূল লক্ষ্য। আচ্ছা, ইলেকশন কমিশন এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট করাবে। কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে ওয়েবকাস্টিং এবং নির্বাচনের আগ মুহূর্তে আমরা দেখলাম বিপুল সংখ্যক সরকারি আধিকারিকদের বদলি। তো এই বিষয়গুলো কি আপনি পজিটিভ ভাবে নিচ্ছেন? নির্বাচন কমিশন এর আগেও বহুবার অনেক 7 দফায় 8 দফায় ভোট করেছে, বহু কেন্দ্রীয় বাহিনী এনেছে। মূল বিষয় কিন্তু অন্য জায়গায়। কেন্দ্রীয় বাহিনী যতই আসুক, তাদের পরিচালনা করবে আমাদের রাজ্যের লোকাল প্রশাসন। তাহলে সেই লোকাল প্রশাসন যদি ঠিকভাবে পরিচালনা না করে, তাহলে এটা লোক দেখানোই হয়ে যাবে। এবার আশা করছি লোকাল প্রশাসনও কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করবে, মানুষ নির্বিঘ্নে তার মতামত প্রকাশ করার সুযোগ পাবে। সব শেষে আরেকবার জিজ্ঞেস করব যে রায়গঞ্জের মানুষের কাছে আপনার বার্তা কি, কেন তারা অন্যান্য দলকে বাদ দিয়ে আপনাকে বা আপনার দলকে ভোট দেবে? দেখুন, রায়গঞ্জে বহু বুদ্ধিজীবী মানুষের বাস, রায়গঞ্জের অনেক ইতিহাস আছে। রায়গঞ্জের রেল লাইন 1889 সালে। আমি রায়গঞ্জের লোকের কাছে আমি তো উল্টো বলতে চাইছি যে ধরুন, কেন বিজেপিকে ভোট দেবে বা কেনই তৃণমূলকে ভোট দেবে? যে ধরুন, বিজেপির যে আজকে বিরোধী দল নেতা রায়গঞ্জে দাঁড়িয়ে উনি মিউনিসিপ্যালিটি ভোটে, 18 পঞ্চায়েত ভোটে বোমাবুমি করিয়েছেন, নমিনেশন নিতে দেননি। আর তৃণমূল দলের খারাপ দিকটা তো বলার শেষ নেই, তৃণমূল দলের গ্রহণযোগ্যতাই শেষ হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, এরা জোর করে বিভিন্ন ক্ষমতা দখল করে আছে। কতিপয় নেতা অর্ধেক রায়গঞ্জটা কিনে ফেললো, তাদের শুধু পয়সা বাড়ছে আর সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়ছে। একটা আপনি নিজের জমি আপনি বিক্রি করতে পারবেন না, আপনি 1 ট্রাক্টর মাটি রায়গঞ্জে কিনতে পারবেন না ওদেরকে না বলে। এরকম একটা জায়গার মধ্যে রায়গঞ্জের মানুষ একদম তাদের চিন্তা ভাবনা, সঠিক চিন্তা ভাবনা করে অবশ্যই আমাদের সমর্থন করবেন বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ জীবানন্দ বাবুকে। আগামী 23শে এপ্রিল নিজের মনোনীত প্রার্থীকে ভোট দিন এবং নির্বাচিত করুন, কারণ ভোটাধিকার আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার। তার আগে নির্বাচনের বিভিন্ন নানা রকম আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদ
ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ। Pure and precious, Orient Jewelers. Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।